থমকে দাঁড়িয়ে রইল এলিজাবেথ। রিচার্ডের কথা যেন শরীরের ভেতর দিয়ে শিরশিরে একটা আগুন ছড়িয়ে দিল। তবু মুখে এক চিলতে হাসি রেখে ডাইনিং এর দিকে পা বাড়ালো, গলা নিচু করে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। আমি খেয়ে এসেছি। রিচার্ডের কাঠের মতো কঠিন কঞ্চে এলিজাবেথ থমকে দাঁড়িয়ে গেল, আহত চোখে তাকিয়ে বলল, কিন্তু রিচার্ড নিরুত্তাপ। আমাদের তো একসাথে ডিনার করার কথা ছিল। কিন্তু কি? হ্যাঁ ছিল, কিন্তু সব কিছু বদলে গেছে এখন। অনেক কিছুই তো বদলে যায়। সিঁড়ির দিকে এগিয়ে গেল। এলিজাবেথ দাঁড়িয়ে রইল নিঃসঙ্গ, চোখের কোণে জল জমে উঠল, কণ্ঠ কেঁপে উঠল, ধীর গলায় বলল, আমি খাইনি আপনার জন্য। কিন্তু সেই শব্দ রিচার্ডের কানে পৌঁছানোর আগে সে দৃষ্টিসীমা ছাড়িয়ে গেল। অশ্রুগুলো আর বাজ মানল না, গড়িয়ে পড়ল গাল বেয়ে। দূর থেকে সেই ভাঙা দৃশ্য দেখে ঠোঁটের কোণে বিষ মিষ্টি তৃপ্তির হাসি ফুটল সবিতা বেগমে। এলিজাবেথ আর খেলো না। খাবারগুলো নিঃশব্দে ফ্রিজে রেখে এলিজাবেথ ধীর পায় উপরে উঠে গেল। মাস্টার বেডরুম অর্থাৎ তাদের ব্যক্তিগত কামরায় ঢুকতে চোখে পড়ল রিচার্ড ফ্রেশ হয়ে বেরিয়েছে। নিচে কালো ট্রাউজার, কাঁধে সাদা তোয়ালে, বুক বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। এলিজাবেথকে এক পলকও দেখেও না দেখার ভান করে ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়ালো রিচার্ড। তোয়ালেটা গা থেকে ছুঁড়ে ফেললো কাউচে, তারপর চুলে চিরুনি চালাতে লাগলো। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো, কান্না আর চাপা থাকলো না। সে জানে এই উপেক্ষার কারণ। সকালের সে কটু কথা। এগিয়ে গেল রিচার্ডের দিকে। রিচার্ডের হাতটা একটু কাঁপছে, ঠিকঠাকভাবে চুল আঁচড়াতেও পারছে না, কাঁধের ক্ষততে টান পড়ছে। আমি হেল্প করব? ওর দিকে এক পলক তাকিয়ে রিচার্ড চুপচাপ চিরুনি নামিয়ে রাখলো। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে কাউচের দিকে হাঁটতে হাঁটতে বলল, নো থ্যাঙ্কস। জীবন সংগ্রামে এলিজাবেথ অনেক অবহেলাই সয়ে এসেছে, কিন্তু আজ রিচার্ডের এই ক্ষুদ্র অবজ্ঞা তার সহ্যের সীমাই পেরিয়ে গেল। ছুটতে গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরল। রিচার্ড ঘুরে তাকালো, জলে টলমল করছে এলিজাবেথের চোখ। সরি, হোয়াই? সকালের ব্যবহারের জন্য আমি আসলে। রিচার্ড কায়নাত নেভার অ্যাকসেপ্টস অ্যাপোলজি। এবার এলিজাবেথ দু হাতে চেপে ধরল রিচার্ডের হাত, কাঁপছে ঠোঁট, শব্দগুলো কাপা কাপা গলায় বেরোলো। আজ এখানে শুতে হবে না, আপনার কাঁধে ক্ষত। রিচার্ড এক টানে হাত ছাড়িয়ে নিল। হঠাৎ তাল সামলাতে না পেরে এলিজাবেথ ছিটকে গিয়ে পড়লো বিছানায়। গর্জে উঠল রিচার্ড, রিচার্ড কায়নাত কারোর দয়ার পাত্র না, ওকে? আপনি এমন কেন করছেন? বললাম তো স্যার। কথা শেষ হওয়ার আগেই ফের গর্জে উঠল রিচার্ড, কেমন করছি? মেরেছি? তুই তোকারি করেছি? গালিগালাজ করেছি? জোর করে ছুঁয়েছি? টেনে হিচড়ে বেডে নিয়েছি? প্রতিটি শব্দ যেন বিষপান হয়ে বিঁধে গেল এলিজাবেথের হৃদয়ে। চোখের জল এবার থামানো গেল না। রিচার্ড আবারও বলতে থাকে, ফিরবো বলেছিলাম, ফিরেছি। হসপিটালের বেডে নয়, নিজের ঘরে, নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় শুচ্ছি। আর এখন আমাকে বিরক্ত করো না, ঘুমাবো আমি। আই এম টায়ার্ড। ঘুমের সময় বিরক্ত আমি একদম সহ্য করব না। স্টে অ্যাওয়ে ফ্রম মি, আন্ডারস্ট্যান্ড? বলি উল্টো হয়ে শুয়ে পড়ল কাউচে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল এলিজাবেথ। অভিমান, যন্ত্রণা আর ভালোবাসার এক বিষণ্ণ মিশলে নীরবে অশ্রু বিসর্জন দিল কতক্ষণ। রিচার্ড ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে নিঃশব্দে এগিয়ে গেল এলিজাবেথ। সাহস আর কান্নার মাঝামাঝি কোথাও এলিয়ে পড়ল তার পাশে। চোখের পাতায় এখনো কাঁপছে আবেগের কম্পন। শরীর একটু পর পর কেঁপে উঠছে ভয়, ভালোবাসা আর অভিমান একসাথে। এলিজাবেথ ধীর হাতে রাখলো রিচার্ডের কপালে, নরম গলায় নিজের ভেতরের শব্দগুলো ছাড়তে ছাড়তে বলল, জানেন, জীবনে আসা সহজ, কিন্তু থেকে যাওয়া তা বড় কঠিন। আমি আপনাকে চাই, 2 দিনের সঙ্গী হিসেবে নয়, শেষ নিঃশ্বাসের আগেও আমি চাই এই নীল চোখ দুটো থাকুক আমার সামনে। তাই আমাকে হতে হবে শক্ত, কঠিন, ফিরিয়ে আনতে হবে আপনাকে সেই আধারের পথ থেকে। পাথরের বুকে ফুল ফোটাতে হবে, পরিশুদ্ধ করতে হবে আপনাকে আমাদের জন্য, কারণ আপনি শুধুই আমার। আমি কিভাবে আপনাকে সেই অন্ধকারের যাত্রী হতে দিই? চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল পড়লো রিচার্ডের কপালের কাছে। নিঃশ্বাসের শব্দে জবাব দিল রিচার্ড, নাকি ও নিঃশব্দে শুনে গেল সব? এলিজাবেথ শুধু জানে এলিজাবেথ জানে এই লড়াই ভালোবাসার, আর সে হার মানবে না। সবাই ভুল বুঝুক, বুঝলে বুঝুক। আতো করে ঝুঁকে এলো এলিজাবেথ, নরম ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের কপালে, এক
নিঃশব্দ চুম্বন। কণ্ঠে চাপা কৃতজ্ঞতার কান্না মিশিয়ে বলল, ধন্যবাদ প্রিয় স্বামী, আপন সেজে আঘাত করা মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য। ঘরের বাতাস নিঃশব্দে সেই শব্দগুলো বয়ে নিল। আর রিচার্ড, সে হয়তো ঘুমের গভীরে বা হয়তো চুপচাপ শুনে গেল সব। রিচার্ডের কানের কাছে গিয়ে নিঃশব্দে ফিসফিস করলো এলিজাবেথ। ভালোবাসি স্বামী, খুব ভালোবাসি আপনাকে। ভালোবাসি আমার ইহকালের সঙ্গীকে, ভালোবাসি আমার ভালোবাসাকে, ভালোবাসি আমার একমাত্র অভিভাবককে, ভালোবাসি আমার দুনিয়ার সঙ্গীকে, ভালোবাসি আমার হারানো সন্তানের বাবাকে, ভালোবাসি আমার ভবিষ্যৎ সন্তানের বাবাকে, ভালোবাসি আপনার স্পর্শকে। সব মিলিয়ে ভালোবাসি আপনাকে, খুব করে ভালোবাসি। ভালোবাসার থেকেও ভালোবাসি, ভালোবাসা যতটা তার থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, আপনার স্পর্শে বিষ খুঁজে পাই না আমি, পাই শুধুই ভালোবাসা। আমি ভালোবাসি আপনার ছোঁয়াকেও ভালোবাসি। কতগুলো বলে এলিজাবেথ একে একে ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের গালে, কপালে, বাঁকে, চুলে, সব জায়গায় ভালোবাসার পূর্ণতা দিয়ে ফুটিয়ে দিল। চোখের পানি ছড়িয়ে পড়লো রিচার্ডের মাথার পাশে। অতঃপর নিজের মাথা রিচার্ডের পাশে রেখে ঘুমিয়ে পড়লো এলিজাবেথ। বাকি শরীর ঠান্ডা ফ্লোরেই পড়ে রইল। শুধু হৃদয়ের উষ্ণতা ছুঁয়ে থাকলো রিচার্ডকে। একটুখানি নিঃশ্বাসে নড়ল রিচার্ড। ধীরে ধীরে ফিরে তাকালো। রিচার্ড ঘুমায়নি। সে শুনেছে সব, অনুভব করেছে প্রতিটি শব্দ। রিচার্ড আলতো হাতে এলিজাবেথের কপালে চারপাশে ছড়িয়ে থাকা বেবি হেয়ার সরিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হারামে আরাম নেই এলিজান, তাই তো প্রথম দেখাতেই তোকে আমার জন্য হালাল করে নিয়েছিলাম। বিশ্বাস কর, আমার ছোঁয়ায় বিষ নেই, আছে শুধু ভালোবাসা। সাবধানে এলিজাবেথকে কোলে তুলে দাঁড়ালো রিচার্ড। তারপর ওকে নরম বিছানায় শুয়ে দিয়ে ভালোভাবে কম্পিউটারে মুড়ে দিল ওকে। পরপর কপালে দীর্ঘ গভীর নিঃশব্দ চুমো এঁকে দিল। আবারও গিয়ে ফিরে গেল কাউচে, কিন্তু আর ঘুম হলো না। কানে বাজতে থাকে এলিজাবেথের বলা প্রতিটি বাক্য, চোখে ভাসছে একটা দৃশ্য। এলিজাবেথ, আমার ভালোবাসা, আমার ঘর, আমার শান্তি। মাঝে কেটে গেছে আরও 2 দিন, কিন্তু বদলায়নি কিছুই। রিচার্ড এখনো আগের মতো এলিজাবেথকে উপেক্ষা করেই চলে। ভোর হতে বেরিয়ে যায়, ফিরে আসে খুব রাতে। এক ফোঁটা কথা নয়, একটুও চোখ রাখা নয়। এলিজাবেথ প্রতিদিনই অনেক কিছু করে রিচার্ডের জন্য। না খেয়ে অপেক্ষায় থাকে, প্রিয় খাবার বানায়, তবুও প্রতিদিনই শুনতে হয়। আমি খেয়ে এসেছি। তারপর নিঃশব্দে ঘুমিয়ে পড়া। এলিজাবেথের শত চেষ্টাও পারছে না রিচার্ডের সেই চাপা অভিমান ভাঙতে। আজ শুক্রবার, ছুটির দিন বলে রিচার্ড ঘুমাচ্ছে একটু বেশি। সেই ফাঁকে এলিজাবেথ ছুটে এসেছে রান্নাঘরে। আজ সে নিজের হাতে সকল ব্রেকফাস্ট বানাবে রিচার্ডের জন্য। তবে কিচেনে ঢুকেই এলিজাবেথ একটু থমকে গেল। সেখানে ইতিমধ্যে উপস্থিত ইব্রাত। কাল রাতে ওদের একটা মাঝারি সাইজের সংঘর্ষ হয়েছে। ন্যাসো একটা কথা বলেনি সারা রাত ইব্রাতের সঙ্গে, তাই আজ ইব্রাতও বোনের পথেই হেঁটেছে। রান্নাঘরের আবহাওয়া তাই একটু গরম, একটু ভারী, তবুও তার মাঝে এক টুকরো নীরব নরমতা। 2 বোন আজ রান্নায় ব্যস্ত। হাতে প্রিয়জনদের পছন্দের পদ রান্না করছে, মুখে চাপা আচা। ইব্রাত রান্নাঘরের কোনো কাজই দক্ষ না। এলিজাবেথের দেখানো পথ ধরে এগোচ্ছে কোনো রকমে। তোকে বললাম একটু রান্নাটা শিখিয়ে আমার সংসার আলোকিত করে দে, তুই শালি মরিচ কাটতে দিয়ে আমার হাতে আগুন ধরিয়ে দিলি। এলিজাবেথ চাপা হেসে ইব্রাতের কাছ থেকে মরিচগুলো নিয়ে নিজেই কাটতে লাগলো। ওদিকে ইব্রাতের অবস্থা কাহিল। অল্প কিছু পেঁয়াজ আর মরিচ কাটতে চোখ থেকে পানি পড়ছে। এলিজাবেথ পিটপিট করে হেসে বলল, বিশ্বাস কর বোন, তোর রান্নাটা খুব ভালো হবে। ইব্রাত একের পর এক টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে চোঁচকে আর ভঙ্গিতে পড়ল। বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল, যেদিন দেখলাম কয়েলের উপর মশা বসে আছে। ফিক করে হেসে উঠল এলিজাবেথ। তার হাসির শব্দে বিরক্ত হয়ে নাকমুখ কুচকালো ইব্রাত। কিচেনে নাইফ হাতে তুলে নিয়ে ঝাঁজ দেখিয়ে রাগ ঢেলে দিল গাজরের উপর। বেচারা গাজর সেই রাগ সহ্য করতে না পেরে ছিটকে পড়ে গেল দূরে। আবারও হেসে ফেলে এলিজাবেথ, আগের চেয়েও জোরে। ইব্রাত এবার হতাশ, গভীরভাবে হতাশ। মাথা চাপড়াতে চাপড়াতে বলে, ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমার তো মনে হয় লিক হয়ে গেছে। গাজরও আজকাল ছলনা করে আমার সঙ্গে। হাসতে হাসতে এক হাতে মুখ চেপে ধরল এলিজাবেথ। বোন তুই থাম প্লিজ, পেট ব্যথা উঠে যাচ্ছে আমার। ইব্রাত দীর্ঘশ্বাস ফেললো, বলল, অতি শোকে বাপ্পা রাজের মতো পাথর হতে চেয়েছিলাম, অথচ দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেছি। এখন দুঃখের সময়ও সবাই মজা নেই আমাকে নিয়ে। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ওঠা আটকালো।
গভীর চোখে তাকে জিজ্ঞেস করলো। তা এত কষ্ট কিসের শুনি? এক নিমিষে মলিন হয়ে গেল ইব্রাতের মুখ। দৃষ্টি নিচু করে চুপচানি গলায় বলতে থাকে, আমি বাচ্চা নিতে চাই এলিজাবেথ। আমার খুব শখ একটা বাচ্চার, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। বলে আমি এখনো ছোট, পরে আরো কয়েক বছর পর। এসব নিয়েই তো কাল রাতভর ঝগড়া। হঠাৎই বিষণ্ণ এক সুর বেজে উঠল এলিজাবেথের মনের আঙিনায়। নিজের সন্তানের কথা মনে হতে চোখের কোণে জল জমল নিঃশব্দে। ইব্রাত তার টের পেয়ে সঙ্গে সঙ্গে ছিপ কেটে পড়ল। আহ না না, এই সেন্টিমেন্টাল মোডে যাস না প্লিজ। তড়িঘড়ি প্রসঙ্গ পাল্টাতে গিয়ে এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে তাকে শিশুসুলভ ভঙ্গিতে বলা, একদম সেন্টিখোরের মতো মুখ বানিয়ে আমাকে ইমোশনাল করে দিস না প্লিজ। আমি এখনো স্বামীর কোলে কার্টুন দেখতে দেখতে ভাত খাই। মন খারাপের মাঝেও এবার হেসে ফেলল এলিজাবেথ। ইব্রাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে শু নাচাতে নাচাতে বলা, কোলে বসে শুধু কি ভাতই খাস নাকি আরো কিছু? হুম হুম হুম। আড়ষ্ট হয়ে গেল ইব্রাত। মুখে লালচে আভা ফুটে উঠল। দু হাতে মুখ চেপে ধরল সে। যা এলিজাবেথ, এসব কি বলিস? তোর মুখে এসব কথা একদমই মানায় না। হেসে হেসে উত্তর দিল এলিজাবেথ। সঙ্গদোষে লোহা ভাসে, এই কথাটা আমার জীবনের একমাত্র একাডেমিক সত্যি। ইব্রাত কাছে এসে হালকা করে ধাক্কা দিল এলিজাবেথের কাছে। হুম, তার মানে তুইও করেছিস তাই না? অবাক হয়ে তাকালো এলিজাবেথ। করেছি মানে কি করেছি? ওটা কোনটা? যেটা করে স্বামী স্ত্রী। কি করে স্বামী স্ত্রী? আরে ওটা রাতে যে করে। আরে কি করে রাতে? যেটা করলে শরীর ফ্রেশ লাগে, মাথা ঠান্ডা থাকে। আরে ভাই কোনটা করলে? যেটা আমি আর তুই দুজনেই করেছি, আজ রাতেও করব। আরে ভাই কি করলাম সেটা তো বল। যেটা না করলে রাত পার করা যায় না। কি না হলে রাতে পার করা যায় না বলবি তুই? ঘুম। হ্যাঁ? হুম। ভ্যাবাচাকা খাওয়া এলিজাবেথের মুখের দিকে তাকে ফিক করে হেসে দিল ইব্রাত। নিজের চিন্তার উপর নিজে ধিক্কার জানালো এলিজাবেথ। চোখ গরম করে তাকে আবারও কাজে মনোযোগ দিল। চুপচাপ লাজুক অথচ ভেতরে ভেতরে পোষা এক অগ্নিকুণ্ঠা। রিচার্ডের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে এলিজাবেথকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচে এলো। রান্নাঘর থেকে এলিজাবেথের গলার আওয়াজ ভেসে আসছে। চুপচাপ লিভিং এরিয়ায় গিয়ে সোফার উপর বসে পড়ল রিচার্ড। ম্যাক্সিন পড়ার ফাঁকে ফাঁকে এলিজাবেথকে আর চোখেই দেখছিল। কিচেনের ভেতরে দৃশ্যপট স্পষ্টই দেখা যাচ্ছিল। হঠাৎ ন্যাসো এসে রিচার্ডের পাশে বসে পড়ল। একজনের হাতে পত্রিকা, আরেকজনের হাতে ম্যাগজিন থাকলেও দুজনের কান খাড়া ছিল একদম কিচেনের দিকে। দুই বোনের মধ্যে সম্ভবত কিছু একটা নিয়ে ঝগড়ায় বেঁধেছে। চাপা কণ্ঠই শোনা যাচ্ছিল। ন্যাসো কিচেনের দিকে কান বাড়িয়ে রেখেছে, রিচার্ড নিজেও গম্ভীর মনোযোগ দেওয়ার জন্য হাত থেকে ম্যাগজিন রেখে দিল। ন্যাসো তা দেখে পত্রিকা রেখে দিয়ে দুই হাঁটুর উপর কোণে রেখে মনোযোগ দিয়ে কিচেনের দিকে নজর রাখতেই থাকে। রিচার্ড কপাল কুচকালো ন্যাসোর দিকে থাকে। পরক্ষণে সে নিজেও ন্যাসোর মতোই বসে পড়ল। এবার দুইজনই গভীর মনোযোগে তাদের বউদের মধ্যে কে জিতবে তাই দেখছিল। ঠিক যেমন টিভির সামনে বসে খেলা দেখা। হঠাৎ এক পর্যায়ে এলিজাবেথ ধাক্কা মারলো ইব্রাতের কাঁধে। ইব্রাত চোয়াল ফাঁক করে ক্ষুব্ধ চোখে তাকালো। এবার নিশ্চয়ই ইব্রাতের পালা হাত তুলবে এলিজাবেথের উপর। রিচার্ড আর এক মুহূর্ত বসে থাকতে পারলো না। চিবুক শক্ত করে তেড়ে গেল কিচেনের দিকে। রিচার্ডের এইভাবে চলে যাওয়া দেখে হা হয়ে যায় ন্যাসো। তৎক্ষণাৎ সেও ছুটল ঝড়ের বেগে। এলিজাবেথ হাসতে হাসতে কিল বসিয়েছিল ইব্রাতের কাঁধে। ইব্রাত নিজেও পাল্টা আঘাত করতে যাচ্ছিল। ঠিক সেই সময় রিচার্ড প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল এলিজাবেথের সামনে। রক্ত গরম চোখে তাকালো ইব্রাতের দিকে। ইব্রাত চুপটি করল। তবে রিচার্ডের অপ্রত্যাশিত আগমন দেখে ভরকে গেল সাথে সাথে। কিছু বলার চেষ্টা করতে গেল, কিন্তু সেই কথা ফসকে যেতে না যেতে ন্যাসো এসে ছুটতে এসে ইব্রাতকে কাঁধে তুলে নিল। সেই গতিতে এসেছিল, আবার সেই গতিতেই চলে গেল। ন্যাসো জানে রিচার্ডের মেজাজের খবর। এলিজাবেথ কিছুটা হকচকিয়ে গিয়ে রিচার্ডের দিকে তাকালো। এটা কি হলো? রিচার্ড এক পলক এলিজাবেথের দিকে তাকিয়ে কোনো শব্দ না করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। তাজ্জব বনে গেল এলিজাবেথ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সে যে সকালবেলা বেরিয়েছিল রিচার্ড, তারপর আর সারাদিন একবারও ফেরেনি মেনশনে। ফিরল একেবারে রাত 11টায়।
সরাসরি গেল নিজের বেডরুমে। ভেতরে অন্ধকার, কপাল কুচকালো রিচার্ড। এলিজাবেথ রুম কখনই অন্ধকার করে রাখে না। লাইট জ্বালাতেই চোখে পড়লো টেরেসের সাদা কাচে ঘেরা দরজার সামনে দাঁড়িয়ে এক রমণী, লাল শাড়ি পরা, মাথায় লম্বা ঘোমটা টানা, মুখ ঢাকা। রিচার্ড এক ঝলক তাকালো সেদিকে, হাতে থাকা গ্লাভস খুলতে খুলতে গম্ভীর গলায় বলল, ইব্রাত, আমার বউকে রুমে পাঠিয়ে বাইরে থেকে লক করে দিও, শব্দ হতে পারে। মনিটা চমকে উঠল, মুখটা আরো গুমোট হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে মিনমিনে গলায় বলল, আমি তো আপনার বউ। রিচার্ড কাজ ছাকালো, শান্ত গলায় বলল, হুম, আমার বউ এমন না। তাহলে কেমন? তার বর্ণনা আমার মুখে দেওয়া সম্ভব নয়। বেরিয়ে যাও ইব্রাত, আমার বেডরুমে অন্য নারীদের প্রবেশ নিষিদ্ধ। ইব্রাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লজ্জা, ভয়, অপমান মিশে তার মুখ কুচকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে এবার নিজের স্বরে বলল, শুনি না একটুখানি তার বর্ণনা। রিচার্ড হয়তো একরাশ হাসলো, গ্লাভস খুলে ক্যাবিনেটের উপর রাখলো, কোমর থেকে বন্দুকটা বের করে ক্যাবিনেটের ভেতরে রাখতে রাখতে বলল, আমার রেড উচ্চতায় বেশ বাকিদের থেকে আলাদা, তার গায়ের গঠনও ভিন্ন, আলাদা এক ছাদে গড়া। আমার রেড কখনো ডান পায়ে ভর দিয়ে দাঁড়ায় না, তার শাড়ির পার সবসময় মেঝের সঙ্গে লাগে। তার শরীর থেকে একটা মিহি ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণ আশেপাশে ছড়িয়ে পড়ে, টের পাওয়া যায় নিঃশব্দে। সে দূরে থাকলেও আমি অনুভব করতে পারি তার নিঃশ্বাসের শব্দ। ইব্রাতের ভেতরে একরাশ ভালো লাগা জেগে উঠল। ধীরে মাথা থেকে ঘুমটা সরিয়ে পেছন ফিরে দাঁড়ালো। রিচার্ডের কথাগুলো তার ভয়ের দেয়াল কিছুটা হলো ভেঙে দিল। হেসে বলল, আপনি এতটাও খারাপ না ভাইয়া। রিচার্ড কিচ্ছু বলল না, শুধু ছোট এক চিলতে তার ছেলের হাসি ফুটে উঠল। ইব্রাত বেরিয়ে যাচ্ছিল রুম থেকে, হঠাৎ পেছন থেকে রিচার্ড বলে উঠল, আর হ্যাঁ, আমার ওয়াইফকে এক্ষুনি রুমে চাই, অ্যান্ড মাস্ট দরজাটা বাইরে থেকে লক করবে। আমি চাই না শব্দগুলো বাইরে যাক। ইব্রাত থেমে দাঁড়ালো, ঘুরে তাকালো রিচার্ডের দিকে। তার চোখে প্রশ্নের ছায়া, বোঝার চেষ্টা। সরল মনে ধীরে বলল, কিসের শব্দ ভাইয়া? রিচার্ড ছোটে এক নিঃশব্দ হাসি টেনে বুড়ো আঙুল দিয়ে কপালের কিনারা ছুঁয়ে বলল, রুমে যাও, ন্যাসোকে পাঠাচ্ছি, ও বুঝিয়ে দেবে। আড়ষ্ট ইব্রাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল সে। রিচার্ড শব্দহীন হাসলো, শার্টের বোতাম খুলতে খুলতে গলা উঁচিয়ে ডাকলো, রেড। দরজা আড়ে থাকা এলিজাবেথ চমকে উঠল। এলিজাবেথ আজ প্ল্যান করি এই কাজটা করেছিল। শত চেষ্টা করেও যখন রিচার্ডের সাথে কথা বলতে পারছিল না, তখন থেকেই ঝগড়ার পায়তারাই করতে থাকে সে। যদিও আগে থেকে জানতো রিচার্ড সব ধরেই ফেলবে, তবে রিচার্ডের তাড়াতাড়ি সবটা ধরে ফেলবে সেটা ভাবেনি এলিজাবেথ। রেড, ভিতরে আসো। রিচার্ডের দ্বিতীয় ডাকে চমকে উঠল এলিজাবেথ। ভাবনার সুতো ছিঁড়ে শুষ্ক ঝোঁক গিলে মাথা নিচু করে রুমে ঢুকলো সে। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল রিচার্ড। হঠাৎই শক্ত করে চেপে ধরল এলিজাবেথের হাত। কোনো কিছু বোঝার আগে তাকে টেনে বিছানায় ফেলে দিল। হতভম্ব এলিজাবেথ কিছু বলার আগে রিচার্ড ঝাঁপিয়ে পড়লো তার উপর। রিচার্ডের অর্ধেক শরীর তার শরীরের উপর ঝুঁকে এলো। রিচার্ড এক হাত চেপে ধরলো এলিজাবেথের কোমর, অপর হাতে মুঠো করলো তার কবজি। রিচার্ডের চোখে আগুন, কণ্ঠে চাপা রাগ, স্পর্শে হিংস্রতা। স্বামীর ঘরে পরনারীকে পাঠাচ্ছ? যদি আমি ছুঁয়ে দিতাম ওকে। কাপা কঞ্চে এলিজাবেথ বলল, আপনি যা ভাবছেন আসলেই তেমন কিছু না, বিশ্বাস করুন। রিচার্ড থামিনি। হাতের গতি হয়ে উঠলো আরো এলোমেলো, আরো বেপরোয়া, চিবিয়ে চিবিয়ে বলল, আমি যদি ওখানে স্পর্শ করতাম, এখানে করতাম, এভাবে করতাম, ব্যথা দিতাম তখন? ব্যথায় মুখ কুচকে উঠলো এলিজাবেথের। তবুও গলায় কোনো ভয় ছিল না, প্রবল আত্মবিশ্বাসী স্বর। রিচার্ড আপনি এমনটা কখনোই করতেন না, আমি জানি। এক মুহূর্তে থেমে গেল, তার দৃষ্টিতে বিস্ময়। মেয়েটার গলায় এতখানি বিশ্বাস। সরে যেতে চাইলে এলিজাবেথ টেনে ধরল শার্ট, চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। ভুল করলে বলবেন, শুধরে নিব, তবুও কথা না বলে দূরে সরে যাবেন না প্লিজ, আমি খুব কষ্ট পাই। ক্রোধ তরতরি উঠলো মাথায়। রিচার্ড আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারল না। টানতে টানতে এলিজাবেথকে নিয়ে গেল বাথরুমে। বাথটবটা ভর্তি ঠান্ডা পানির ভেতরে ওর মাথা চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ ছটফট করে, নিঃশ্বাস নিতে পারে না, হাত পা ছুটতে থাকে, মরিয়া হয়। রিচার্ড গর্জে উঠল হিংস্র কণ্ঠে, কষ্ট হয়, খুব কষ্ট হয়, আমারও হয় যখন তোর মুখে নাম শুনি, মাথায় খুন চেপে বসে। শুধু তুই বলে, আর আমি তোকে ছাড়া নিঃস্ব বলেই এখনো
মাটির নিচে ঠাঁই হয়নি তোর। হাত পা নীল হয়ে আসছে এলিজাবেথের, সারা শরীর ভিজে ঠান্ডা হয়ে উঠেছে। রিচার্ড তখনও ফনা তুলে আছে রাগে। শিথিল হতে থাকে এলিজাবেথের শরীর। এক ঝটকা এলিজাবেথকে টেনে তুলে বুকের সঙ্গে চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ হাঁপাতে থাকে, শ্বাস নিতে গিয়ে বড় বড় শব্দ করে। রিচার্ডের বুক খামচে ধরে, শরীর কাঁপছে অবিরাম, প্রতিরোধের শক্তি নেই এক ফোঁটাও। রিচার্ড ওকে নিয়ে বসে পড়লো ঝর্ণার নিচে। পানিতে ভিজে যাচ্ছে দুজনের শরীর। এলিজাবেথ কাপটি মেরে লেগে থাকে রিচার্ডের বুকে। মেয়েটা এখনো কাঁপছে। আজ থেকে পরপুরুষ তো দূরে থাক, আমার বাপের নামও যেন না শুনি তোর মুখে। পুঁতে দিব একদম, নিঃশ্বাস বন্ধ করে দিব। এলিজাবেথ হেঁচকে তুলে কাঁদছে, ভয়ে আতঙ্কে গলা যে শব্দই বেরোয় না, শুধু চোখ ভিজিয়ে মাথা নাড়ে চুপচাপ। রিচার্ডের হাতের হিংস্রতা ধীরে ধীরে শান্ত হয়। কান্নার আওয়াজটা তার রাগে জল ঢালে, পীড়া দেয় মেয়েটার কান্না। রিচার্ড হঠাৎ করে এলিজাবেথকে সোজা বসিয়ে তুলে দুই হাত দিয়ে চেপে ধরে তার গাল। পাগলের মতো চুমু খেতে লাগলো পুরো মুখ জুড়ে। ডোন্ট ক্রাই, ওকে? ডোন্ট। তুমি জানো তো, রাগ উঠলে আমি নিজের হুঁশে থাকি না, আমি পাগল হয়ে যাই। আজ যদি আপনার হুঁশ না ফিরতো তাহলে আমি হয়তো এতক্ষণে 3 হাত মাটির নিচে থাকতাম, তাই না? রিচার্ড চমকে উঠলো, বুকের ভেতর কেমন যেন লাগলো। চোখ বড় হয়ে এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে এলো। তারপর মুহূর্তেই ওর মাথাটা শক্ত করে চেপে তুলো নিজের বুকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে পড়ল, তুই কোথাও যাবি না, আমাকে ছেড়ে কখনোই না, পারবি না। আর আমি তোকে কখনোই যেতে দেব না, কোনো দিন না। দুজন একসাথে রাত করে শাওয়ার নিয়ে বেরোলো। 3 দিন পর আজ আবারও নিজ হাতে শাড়ি পরিয়ে দিল রিচার্ড অসম্ভব যত্ন নিয়ে। তারপর ওকে কোলে তুলে বাথরুম থেকে বেরিয়ে এলো, সোজা শুয়ে দিল বিছানায়। ওষুধ খাইয়ে শরীর ছুঁয়ে দেখলো অস্বাভাবিক গরম এলিজাবেথের শরীর। এলিজাবেথের পাশ ছাড়লো না রিচার্ড, বালিশের গা ঘেঁষে চুপচাপ বসে রইল। এলিজাবেথ তখনও নাক টানছে। চোখাচোখি হতে রিচার্ড শুয়ে গম্ভীর গলায় পড়ল, নো মোর ক্রাই, ঘুমাও। অভিমানী বিড়ালের মতন মুখ ফিরিয়ে শুয়ে পড়লো এলিজাবেথ। ছোট কোণে হালকা হাসি খেলে গেল রিচার্ডের। এখনো মাঝে মাঝে ছাঁকুনি দিচ্ছে এলিজাবেথের গা। মেজাজ ছাড়ো রিচার্ড। হঠাৎ হ্যাঁচকা টানে এলিজাবেথকে নিজের দিকে ফিরিয়ে নিল রিচার্ড। শাসি বলল, ডোন্ট ক্রাই রেড, আর যদি কাঁদো তাহলে এবার কিন্তু কাদার মতো জেনুইন রিজন দিব আমি। ইউ নো আই অ্যাম এ ব্যাড বয়। দেখো দরজাটাও লকড। কে যেন বুকে কষ্টের ছোঁয়া ছুরি দিল। হঠাৎ হু করে কেঁদে উঠল এলিজাবেথ। রিচার্ড একদম হতচকিত, তড়িঘড়ি করে ওর কান্না থামাতে গেল। ওকে ওকে ওকে, কিছুই করব না, থামো প্লিজ, বলো কি করতে হবে। চোখের জল নাকের জল এক করে এলিজাবেথ বলল, মেয়েরা কখনো পছন্দের মানুষের ইগনোর সহ্য করতে পারে না, এটা আপনারা ছেলেরা বোঝেন না কেন? আচ্ছা আচ্ছা, আর ইগনোর করব না। সরি ওয়াইফি, কি করলে ক্ষমা পাবে আমার এই অপরাধী মন? আগের মতো আমার সব শর্ত মেনে চলতে হবে। রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওকে, এখন কি? এলিজাবেথ বিছানা থেকে আঙুল তুলল কাউচের দিকে। তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়েন। থামলো রিচার্ড, চোখ বন্ধ করে ঠোঁট চেপে ধরল। পরপর কয়েক দফা ফুস করে নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথের মাথার পাশে বালিশটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, ওকে যাচ্ছি। রিচার্ড কাউচে গিয়ে শুয়ে পড়ল। এদিকে এলিজাবেথ মুখটা কম্পিউটারের নিচে লুকিয়ে ফিসফিস করে হেসে উঠল। ফিসফিসিয়ে হেসে উঠল। তার সেই মিটিমিটি হাসি বোধহয় পৌঁছে গেল রিচার্ডের কানেও। অন্ধকারের ভেতর সেও হেসে ফেলল, না চাইতেও। বস্তায় ভরা কয়েকটা লাশ পড়ে আছে পায়ের নিচে। বৃষ্টির ফোঁটার মতো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বস্তার ছিদ্র ভেদ করে। পাশে একটা বস্তা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্পষ্টতই ভেতরে কেউ আছে যে মুক্তির সন্ধানে ছটফট করছে। রিচার্ডের চোখ মুখে হিংস্র ভাব, চিবুকে ক্রোধের ঘন ঘটা। তার হাতের গানের সরু নল এখনো তাক করা রক্তাক্ত বস্তার উপর। এরা জেমস আর লক। জেমস ইতিমধ্যে রিচার্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কাল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রিচার্ডের রয়্যাল ক্যাসিনো। সেটারই প্রতিশোধ স্পৃহা থেকে এদের মৃত্যু। তবে পাল্টা আক্রমণ করতে পিছুপা হয়নি রিচার্ড। লারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেমসরা যে হোটেলে উঠেছিল, রিচার্ড কাল রাতে সেই হোটেলে রুফটপে ব্লাস্ট করায়। এখন জেমস লুকিয়ে আছে লারাকে নিয়ে। নিশ্চয়ই আড়ালে থেকে রিচার্ডকে ধ্বংসের নতুন কোনো ফুন্দি আসছে। পাহাড়ে আজ তীব্র বাতাসের ছোবল। রিচার্ডের চুল উঠছে এলোমেলো, দৃষ্টি স্থির ও শীতল। তার চারপাশে সারি সারি কালো পোশাকের গার্ড। একজনে ছাতা ধরে রেখেছে মাথার উপর। আকাশ ভরা আছে ঘন মেঘে।
আকাশ ভরে আছে ঘন মেঘে, যে কোনো মুহূর্তেই সবকিছু ছিঁড়ে পড়তে পারে নিচে। গুটি গুটি বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে রক্ত স্নাত মাটিতে। রিচার্ড ঠান্ডা চোখে তাকিয়ে সেই গুলিটা চালালো কাঁপতে থাকা বস্তার দিকে। মুহূর্তে নিস্তব্ধতা যেন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। গার্ডরা বস্তাগুলো টেনে হিঁচড়ে পাহাড় থেকে নিচে ফেলে দিচ্ছে যেন একটি একটি করে। অপরাধের দলিল নিঃশব্দে হারিয়ে যাচ্ছে অতলে। এমন সময় এক গার্ড এগিয়ে এসে ফোন ধরল রিচার্ডের কানে। আজ ভোরেই ফাইনাল হবে একটি গোপন চুক্তি। কোটি কোটি টাকার ড্রাগসের চালান হবে সেই ইতালি থেকে লাস ভেগাসে। রিচার্ড এখন বাংলাদেশে থেকে ইতালির সবকিছু নিয়ন্ত্রণ করে। ফোনে কথা বলে গাড়ির দিকে এগোতে থাকলো রিচার্ড। ফোন অন করে ম্যানশনের সিসিটিভি ফুটেজ ঝলকে চোখ বুলিয়ে নেয়। হঠাৎ থেমে যায় পা, ফ্রিকুচকে উঠে প্রশ্নে। পরের মুহূর্তেই তা মিলিয়ে গিয়ে কপালের পাশে নীল রক্তনালীগুলো দগদগ করে জ্বলে উঠছে। নিঃশব্দে অগ্নিগর্ভ প্রস্তুত হয় এক নতুন বিস্ফোরণে। রিচার্ডের ম্যানশনটি এক দুর্গ সাদৃশ্যের মতোই নির্মাণ করা হয়েছে। ছাদহীন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক বিরাট স্থাপনা। তবে তাদের বেডরুমের সঙ্গে লাগোয়া একটি সুবিশাল টেরেস রয়েছে, যেখানে সারি সারি ফুলের গাছগাছালিতে বিস্তৃত আছে। টেরেসের এক কোণে বসে আছে এলিজাবেথ। আগুনের শিখা তার সামনে জ্বলছে। আগুনের উপর হাত রেখে মিটিমিটি হেসে তাপ ছড়িয়ে দিচ্ছে গা জুড়ে। ঠোঁটের কোণে দোলা দিচ্ছে এক রহস্যময় হাসি। আজ তাকে অদ্ভুত খুশি মনে হচ্ছে। হঠাৎ করে এক অদৃশ্য হ্যাচকা টানে উঠে দাঁড়িয়ে গেল। প্রথমে খানিকটা চমকালেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয়। মুখের হাসিটুকু অচট। তার কবজি শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে রিচার্ড হিংস্র মুখে। তীব্র রাগে চোখের নীল মনির পাশে সাদা অংশ রক্তিম লাল রাগে ফুঁসছে। কি করছো তুমি? এলিজাবেথের মুখে কেমন এক নিষ্পাপ বিস্ময়, যেন কিছুই বোঝে না, জানে না। স্বাভাবিক স্বরে বলে ওঠে, কি করছি দেখতে পাচ্ছেন না? তাপ নিচ্ছি। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, কি এগুলো? এলিজাবেথ একবার নিচে জ্বলতে থাকা কাগজগুলোর দিকে তাকলো, তারপর চোখে এক চঞ্চল প্রশান্তি নিয়ে বলল, ও এগুলো কাগজ রুম পরিষ্কার করতে গিয়ে পেলাম, ভাবলাম দরকার নেই তাই পুড়িয়ে দিয়েছি। এই ঠান্ডায় একটু উষ্ণতা দরকার ছিল। বাপরে বাপ যা ঠান্ডা পড়েছে আজ। রেড? রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল চারিপাশ। এলিজাবেথও একটু থমকালো, কিন্তু ভয় পেল না। চোখে তার খেলে যাচ্ছে এক রহস্যময় হাসির ছেলে। রিচার্ড তাতে দাঁত চেপে রুষ্ট কঞ্চে বলল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে কত কোটি কোটি টাকার ডিল ছিল? বিস্ময় যেন আকাশ ছুঁয়ে যায়। এলিজাবেথ চোখ বড় বড় করে বলে উঠছে, আল্লাহ ইনানিল্লাহ, কি বলেন স্বামী? আপনার এত বড় ক্ষতি করে ফেললাম। রিচার্ডের চোয়াল খুবই মটমট করছে, তীক্ষ্ণ দৃষ্টি জ্বলন্ত। এলিজাবেথ মাথা নিচু করে প্রায় বিনীত কঞ্চে বলল, আমি তো ভেবেছিলাম এগুলো ক্ষতিকর কিছু, পাপের গন্ধ পাচ্ছিলাম, তাই পুড়িয়ে দিয়ে আমার ঘর পাপমুক্ত করলাম। ভুল কিছু করে ফেলেছি কি মাই ডিয়ার ক্রিমিনাল হাজব্যান্ড? রিচার্ড তৎ পেশে নিজেকে ধরে রাখার প্রাণ চেষ্টা করছে। সে জানে এই মুহূর্তে নিজের ক্রোধ একটুও ছাড় দিলে তার পৈশাচিক রূপ ফেটে পড়বে। এলিজাবেথের ঠোঁটে খেলে গেল এক কুটিল হাসি, চোখে একপ্রাশ বিদ্রুপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিচার্ডের দিকে। দূরত্বটুকু খুঁচিয়ে পায়ের তালুতে ভর দিয়ে দু হাতে জড়িয়ে দিল রিচার্ডের কাঁধ। ঠোঁট ছুঁই ছুঁই করে কানের পাশে ফিস ফিস করে বলা, স্ত্রী হয়ে স্বামীর কিছু টাকা জ্বালিয়ে নিজেকে উষ্ণ করে কি খুব বেশি পাপ করে ফেলেছি আমি? বাঁকা হাসলো রিচার্ড। অতর্কিতে আঁকড়ে ধরলো এলিজাবেথের কোমর। সে নিজেও ঝুঁকে এলো এলিজাবেথের ঠোঁট ছুঁই ছুঁই করে ফিসফিসিয়ে বলল, এই মুহূর্তে আমারও যে বড্ড উত্তাপের দরকার। স্বামী হয়ে স্ত্রীর সর্বাঙ্গ জ্বালিয়ে উষ্ণ হলে কি শর্ত ভঙ্গ হবে? হকচকিছে এলিজাবেথ। হাসপাস করে উঠে চেষ্টা করে নিজেকে ছাড়াতে নিতে, কিন্তু রিচার্ডের বাঁধন কঠিন, সহজে ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, ভঙ্গ হবে। স্ত্রীর অনুমতি ছাড়া ছুলে পাপ হবে, খুব পাপ হবে। আমি তো ছিলামই পাপী, আজ না হয় একটু বেশি করে পাপ করলাম। খুব করে পাপ করতে ইচ্ছে করছে। লজ্জায় রাঙা হয়ে উঠছে এলিজাবেথের গাল। সে মুচড়াতে থাকে মুক্তির চেষ্টা। হঠাৎ কি ভেবে যেন ফুচ করে বলে উঠে, আচ্ছা তাহলে আমি একটু প্রিপারেশন নিয়ে আসি, কেমন? রিচার্ডের ফ্রু কুচকে যায়। প্রিপারেশন মানে? হ্যাঁ, অনেক প্রিপারেশন নিতে হয়। আপনি রুমে যান, আমি এক্ষুনি আসছি। নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল এলিজাবেথ। হতবাক রিচার্ড স্রেফ দাঁড়িয়ে রইল কপাল কুচকে। ধোয়াটে আগুনের আলোয় বুঝে উঠতে পারল না সে হারলো না, কেবল আরো এক দফা খেলায় জড়ালো।
এলিজাবেথ ছুটে গেল কিচেনে। ফ্রিজে খুলে একটা বোমে মরিচ খুঁজে পেতে ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। দু হাতে মুখ চাপ দিয়ে নিঃশব্দে হেসে ফেলল। ওইদিকে রিচার্ড রুমে গিয়ে জামা কাপড় বদলাচ্ছিল। শার্টের বোতাম খুলতে খুলতে দরজায় কর্নারের শব্দ। গ্রীবা ঘুরিয়ে পেছনে তাকালো রিচার্ড। দাঁড়িয়ে এলিজাবেথ, ঠোঁটে ইঙ্গিতপূর্ণ হাসি, চোখে অদ্ভুত তৃপ্তি। শাড়ির আঁচলটা নিখুঁতভাবে কাঁধে তোলা, গলা শুকিয়ে এলো রিচার্ডের। ধীরে ধীরে এলোমেলো পায়ে এগিয়ে এলো এলিজাবেথ। রিচার্ড যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। দুর্বল অনুভূত হলো নিজেকে। এলিজাবেথ এক ঝলকে তাকিয়ে লাজুক হেসে বলল,